সন্ধ্যার কিছু পরে সীতাকুণ্ড গ্রামে ফিরে এসে দেখি আমি যার সঙ্গে এসেছিলাম তিনি জরুরি চিঠি পেয়ে চাটগাঁ চলে গিয়েছেন। আমায় আরও 3 দিন এখানে থাকতে বলেছেন। তিনি আবার ফিরবেন 3 দিন পরে। পান্ডা ঠাকুর আমাকে যত্ন করে ভালো বিছানা পেতে দিয়েছে বাড়ির মধ্যে একটা ঘরে। আমি যেতেই বলল, বাবু আপনার জন্যে চায়ের জল চড়ানো রয়েছে, বসুন বেশ আরাম করে। আমার স্ত্রীকে বলে দিয়েছি বাবুর সামনে বেরুবে কথা বলবে, তাতে কি, উনি তো আমাদের যজমান, বাড়ির লোক। আমি বললাম, ঠিক, উনি তো মায়ের মতো, আমার সামনে আসবেন, এ আর বেশি কথা কি। কিছুক্ষণ পরে পান্ডা ঠাকুরের স্ত্রী চা নিয়ে ঘরে ঢুকলেন। বয়স 23-24, একহারা গৌরবর্ণা মেয়ে, পরনে মোটা লাল পাড় শাড়ি। আমায় চাটগাঁয়ের বুলিতে যা বললেন তার মর্ম এই যে আমি রাত্রে ভাত খাই না রুটি খাই। আমি বললাম, যা ইচ্ছে করুন মা, আমার খাওয়ার কিছু বাঁধাবাঁধি নেই। আর কিছু না বলে তিনি ঘর থেকে চলে গেলেন, যেন কত সংকুচিত লজ্জিত হয়ে আছেন নিজেদের আতিথ্যের ত্রুটির জন্যে। বারবাকুণ্ডতে দেখেছি, এখানেও দেখলাম এই সব দরিদ্র পান্ডা ঠাকুরেরা অত্যন্ত সৎ ও ভদ্র। শুধু চট্টগ্রাম অঞ্চলের ক্ষুদ্র পল্লীতে বাস করে বলে এরা নিতান্ত অনাড়ম্বর, সরল। বাইরের জগৎ সম্বন্ধে বিশেষ কোনো খবর এরা রাখে না। একটু পরেই সেটা কি চমৎকারভাবেই ফুটে উঠেছিল পান্ডা ঠাকুরের কথাবার্তার মধ্যে। রাত্রে আহারাদির ব্যবস্থা এই অঞ্চলে সব জায়গায় যেমন দেখেছি তেমনই। প্রথমে শুধু ভাত আর 1 বাটি ডাল, অন্য কিছুই নেই এর সঙ্গে। ডাল দিয়ে মেখে কিছু ভাত খাওয়ার পরে এলো বেগুন ভাজা। শুকনো ভাত দিয়ে বেগুন ভাজা খেতে হবে। তারপর গুঁড়ি কচুর তরকারি, কিন্তু তাতে এত সাংঘাতিক ঝাল দেওয়া যে আমার পক্ষে তা খাওয়া সম্ভব হলো না। খাওয়ার পর্ব এখানেই শেষ। রাত্রে পান্ডা ঠাকুর আমার কাছে বসে নানা রকম কথা বলছিলেন। আমি কলকাতা থেকে যখন এসেছি তখন তাদের কাছে যেন কোনো অদৃষ্ট পূর্বজীব। কলকাতায় যারা বাস করে তারা সবাই খুব বিদ্বান এবং খুব জ্ঞানী। বোধহয় আমি কোনো ছদ্মবেশী করোড়পতি হব। আমায় বললেন, আপনি কলকাতায় কোন জায়গায় থাকেন? শিয়ালদার কাছে। কোথায় কাজ করেন বাবু? কেশরাম পোদ্দারের অফিসে। কত টাকা মাইনে পান? 300 টাকা। কথার মধ্যে সত্য ছিল না, মাইনে পেতাম 50 টাকা। বাবু বেশ বড় লোক। আমি বিনীত হাস্যের সঙ্গে মাথা নিচু করে রইলাম। বাবু কি কলকাতায় বাড়ি? কখানা বাড়ি আছে? তা আছে খান 5, ভাড়াও পায় মাসে মাসে প্রায় 300 টাকা। আমার মুখে পুনরায় লজ্জা ও বিনয়ের হাস্যরেখা ফুটে উঠল। বাবু, আপনি যখন আমার বাড়ি এলেন তখন আপনার চালচলন ধরন ধারণ দেখে আমার স্ত্রী বলেছিল, এই বাবু খুব বড় লোকের ছেলে। আমরা বাবু দেখলেই মানুষ চিনতে পারি, সে বিষয়ে অবশ্যই কোনো সন্দেহ রইল না। বাবু, আপনি বিয়ে করেছেন? কোন কালে? 3-4টি ছেলে মেয়ে হয়ে গেল। তাহলে খুব অল্প বয়সে আপনার বিয়ে হয়েছিল? হ্যাঁ, তখন আমার বয়স 18। আমার শ্বশুর একজন বড় লোক, কলকাতায় মস্ত ব্যবসা। তা তো হবেই বাবু। তা আপনি যখন আমার যজমান হলেন, যদি কখনো কলকাতায় যাই, আমার একটা থাকবার জায়গা হলো, নিশ্চয়ই আমার বাড়িতে গিয়েই দয়া করে উঠবেন। পান্ডা ঠাকুর আমার কথায় খুশি হয়ে তার স্ত্রীকে ডেকে বললেন, ওগো শোনো, বাবু কি বলছেন। আমি বিপদে পড়লাম, মেয়েদের কাছে বাজে কথা কি করে বলি, কিন্তু ভগবান আমায় সেবার দায় থেকে মুক্ত করলেন। পান্ডা ঠাকুরের স্ত্রী এসেই আমাকে বলল, আপনি যদি কাল কুমারী পুজো করেন তবে আমায় বলবেন, আমি জোগাড় করে রেখে দিয়েছি 2 জনকে। আমি বললাম, কাল আমি বাড়িয়াডাল যাব, ওদিকের পাহাড় আর জঙ্গলগুলো দেখে আসি, কাল আমার দরকার হবে না। এদের আমার বড় ভালো লেগেছিল, অত্যন্ত সরল এরা। যা বলেছি সব এরা বিশ্বাস করে নিয়ে খুশি হয়ে উঠেছে। প্রতিদিন বেলা পড়লে আমি চন্দ্রনাথ পাহাড়ের তলায় একটি ঝর্ণার ধারে বেড়াতে যেতাম। সন্ধ্যাবেলায় স্থানটি একটি অপরূপ শ্রী ধারণ করত। গাছপালার শ্যামলতা, বন কুসুমের শোভা, সম্মুখের শৈলশ্রেণীর গম্ভীর উন্নত সৌন্দর্য, বনের পাখির ডাক, ঝর্ণার কুলুকুলু শব্দ, আর সকলের ওপরে স্থানটির নিবিড় নির্জনতা আমাকে প্রতিদিন সন্ধ্যায় টেনে নিয়ে যেত সেখানটিতে। চুপ করে বসে থাকবার মতো জায়গা বটে। 2 ঘন্টা বসে থেকেও আমার যেন তৃপ্তি হতো না। সন্ধ্যার ঘণ্টাখানিক পর পর্যন্ত ঝর্ণাটার ওপরে একটা ছোট কাঠের পুল আছে, সেখানে বসে থাকতাম। কোনো স্থানের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবার একটা বিশেষ টেকনিক আছে। আমার জীবনে ব্যক্তিগত অভিজ্ঞতার দ্বারা আমি সে টেকনিক অর্জন করেছি।
তাতে হয়তো অপরের উপকার নাও হতে পারে। আমার মনে হয় প্রত্যেক প্রকৃতি রসিক ব্যক্তি অভিজ্ঞতার দ্বারা নিজের টেকনিক নিজেই আবিষ্কার করেন। প্রকৃতির রাজ্যে মানুষের যেতে হয় একাকী, তবেই প্রকৃতি রানী অবগুণ্ঠন উন্মোচন করেন দর্শকের সামনে, নতুবা নয়। চুপ করে বসে থাকতে হয়, এক মনে ভাবতে হয়। মাঝে মাঝে চারিদিকে চেয়ে দেখলে মনে আপনি কত ভাবনা এসে পড়ে। সেসব চিন্তার সঙ্গে কখনোই পরিচয় ঘটে না লোকালয়ের ভিড়ে। এমনকি সঙ্গে কোনো দ্বিতীয় ব্যক্তি থাকলেও প্রকৃতির সৌন্দর্যকে পরিপূর্ণভাবে উপভোগ করা যায় না। সন্ধ্যার পরে অস্পষ্ট মেটে জ্যোৎস্না উঠে সে বনপর্বতের শোভা শতগুণ বাড়িয়ে তুলত। কি একটা বনফুলের সুবাস ছড়াতো বাতাসে। মনে হতো সমগ্র পৃথিবীতে আমি ছাড়া যেন আর কোনো দ্বিতীয় মানুষ নেই। সমস্ত পৃথিবী আমার, গোটা তারা ভরা আকাশটা আমার। অলস স্বপ্নাতুর মনের অবকাশ ভরা এক একটি দিন, এক একটি জ্যোৎস্নালোকিত সন্ধ্যা যেন সহস্র সহস্র বর্ষজীবী কোনো দেবতার অধীনে এক একটি পল বিপল। অন্য সময়ে সেখানে কখনো যাইনি, যেতাম শুধু সন্ধ্যাবেলা, যখন সে পথে লোক চলাফেরা করতো না, মানুষজনের কণ্ঠস্বর কোনো দিকে শোনা যেত না। একদিন সেখানে বসে আছি, এমন সময়ে পথের দিকে কাদের কথাবার্তা শোনা গেল। চেয়ে দেখি কয়েকজন লোক লণ্ঠন হাতে এই দিকেই আসছে, তাদের হাতে বড় বড় লাঠি। আমাকে দেখে বিস্ময়ের সুরে বলল, এখানে কি করেন বাবু এত রাত্রে? আমি বললাম, এই বসে আছি। তারা দস্তুর মতো অবাক হয়ে গেল। বলল, এখানে একা বসে আছেন? বাড়ি কোথায় বাবুর? কলকাতায়। আমরাও তাই ভেবেছি, বিদেশি লোক। কেন বলো তো? বাবু, এখানকার কোনো লোক এখানে এই সময় একা বসে থাকবে? বিদেশি লোক আপনি, কিছুই জানেন না, তাই দিব্যি বসে আছেন। চন্দ্রনাথ পাহাড়ে বড় বাঘের ভয়, বিশেষ করে এই যে ঝর্ণার ধারে আপনি বসে আছেন। সন্ধ্যার পরে বাঘে এখানে জল খেতে নামে। প্রতি বছর 2-3টে মানুষকে বাঘে নিয়ে যায় চন্দ্রনাথে। আপনি এখন আমাদের সঙ্গে চলুন। কোথায় যাবেন আপনারা? আমরা চন্দ্রনাথের মন্দিরে আরতি করতে যাচ্ছি। এই দেখুন, আমরা 4 জন লোকে আলো নিয়ে লাঠি নিয়ে যাচ্ছি। রাত্রে ফিরব না, সকালে পাহাড় থেকে নেমে আসব। আপনিও চলুন, একা গায়ে যাবেন না এই জঙ্গলের মধ্যে দিয়ে। আমি তাদের সঙ্গে যেতে রাজি হয়ে গেলাম। বন পাহাড়ের নৈশ সৌন্দর্য উপভোগ করবার এ সুযোগ কি ছাড়া যায়? তবে আমি ওদের বললাম, যার বাড়িতে উঠেছি সন্ধ্যার পরে না ফিরলে তিনি খুব ভাববেন। তারা বলল, আপনার কোনো বিপদ ঘটলে তাকে আরও বেশি ভাবতে হবে, আপনি চলুন। ওদের সঙ্গে উঠতে উঠতে একবার পেছনে ফিরে চেয়ে দেখলাম, দূরের সমুদ্র জ্যোৎস্নালোকে অতি অস্পষ্ট দেখা যায়। সমুদ্র বলে মনেই হয় না। সমুদ্র হতে পারে, মাঠও হতে পারে। বিশাল সেই বনস্পতিদের তলা দিয়ে পথ। জ্যোৎস্নার আলো সেখানে প্রবেশ করতে পারেনি, রীতিমতো অন্ধকার। আর কি জোনাকির মেলা! অন্ধকারে বনের মধ্যে জোনাকির এমন ঘোরাফেরা, এমন ওঠানামা, এমন মেলা আর কখনো দেখেছি বলে মনে হয় না। লক্ষ লক্ষ জোনাকির সে কি বিচিত্র সমারোহ! অরণ্য প্রকৃতিকে যিনি ভালোবাসেন, তিনি এই ধরনের অন্ধকার রাত্রে গভীর বনের মধ্যে দিয়ে যদি অরণ্যের নৈশরূপ না দেখে থাকেন, তবে তিনি একটি অদ্ভুত সৌন্দর্যময় অভিজ্ঞতা থেকে বঞ্চিত আছেন জীবনে। বড় বড় গাছের গুঁড়ি অন্ধকারে দৈত্যের মতো দাঁড়িয়ে, মাথার ওপর শাখা প্রশাখার অন্ধকার চন্দ্রাতপ। মাঝে মাঝে এক আধটু ফাঁক দিয়ে আকাশ চোখে পড়ে। সে আকাশকে ঠিক তারা বলা চলে না, কারণ জ্যোৎস্নালোকে নক্ষত্রের ভিড় অনেক পাতলা হয়ে গিয়েছে। তবুও বহু নক্ষত্র দেখা যায় ডালপালার ফাঁকে। মাঝে মাঝে মুলি বাঁশের বন, নৈশ বাতাসে বাঁশ পাতার মধ্যে সরসর শব্দ। রাত জাগা কি পাখির ডাক বাঁশবনের মগডালের দিকে। মাঝে মাঝে দূরের সমুদ্র দেখা যায়। এবার বেশ স্পষ্ট দেখা যায় জ্যোৎস্নালোকিত সমুদ্র বক্ষ। তবে সন্দ্বীপের তীররেখা চিনে নেবার উপায় নেই। চন্দ্রনাথের মন্দিরে আমরা গিয়ে পৌঁছালাম। চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ শিখরে চন্দ্রনাথের মন্দির। এখান থেকে একটা দৃশ্য বড় অদ্ভুত দেখলাম এই রাত্রে। মন্দিরের পাদদেশ থেকে ধাপে ধাপে গাছপালার ও বনঝোপের মাথা নেমে গিয়েছে কত নিচে। জ্যোৎস্নামণ্ডিত বনঝোপের মাথাগুলি অনেক দূর পর্যন্ত দেখা যায়। তারপর নৈশ কুয়াশায় বিলীন হয়ে অদৃশ্য হয়ে গিয়েছে। মনে হয় আমি একা আছি, আমার পায়ের তলায় সারা বনময় পৃথিবীটা। জ্যোৎস্নালোকিত সমুদ্র, শৈলশ্রেণী। মন্দিরের চারপাশে বারান্দাতে বসে রইলাম অনেক রাত পর্যন্ত।
চাঁদ অস্ত গেলে আমার পায়ের তলায় বনভূমি গভীর অন্ধকারে ভরে গেল। সেরকম গম্ভীর দৃশ্য দেখবার সুযোগ জীবনে বেশিবার আমার ঘটেনি। দেখে বুঝেছিলাম মৃত্যুর আগে প্রত্যেক মানুষ যেন গভীর নিস্তব্ধ রাত্রে অরণ্য প্রকৃতির অন্ধকার রূপ কোনো উত্তুঙ্গ শৈলশিখরে বসে দেখে, নতুবা সে বুঝতে পারবে না বিশ্ব প্রকৃতির অসীম ঐশ্বর্য। মন্দিরের পাশে একটা ছোট ঘরে আমরা শুয়ে রাত কাটাই। রাত্রে আমার ভালো ঘুম হলো না। একটা বিরাট শৈলারণ্যের মধ্যে আমি শুয়ে আছি, এ চিন্তাটা মন থেকে ঘুমের ঘোরেও গেল না। কতবার মনে হয়েছে জানালা দিয়ে চেয়ে বসে থাকি। নামবার পথে একটা পাহাড়ি ঝর্ণায় হাত মুখ ধুয়ে নিলাম। বড্ড শিশির পড়েছে সারা রাত ধরে, গাছপালায় বন ঝোপে টুপটাপ করে শিশির ঝরে পড়েছে। প্রভাতের সূর্যালোক মাঝে মাঝে গাছপালার ফাঁক দিয়ে বাঁধানো সোপান শ্রেণীর ওপর আলো ছায়ার জাল বুনছে। পাণ্ডা ঠাকুরের বাড়ি এসে দেখি যা ভেবেছি তাই। তারা কাল অনেক রাত্রি পর্যন্ত আমায় খোঁজাখুঁজি করেছেন। গ্রামের ৮-১০ জন লোক একত্র হয়ে লণ্ঠন ও লাঠি নিয়ে পাহাড়ের তলা পর্যন্ত এসে অনুসন্ধান করেছেন। আজ সকালে থানায় খবর দেবার আয়োজন করছেন। আমার আকস্মিক অন্তর্ধানে গ্রামের মধ্যে শোরগোল পড়ে গিয়েছে। তবে শেষ পর্যন্ত অনেকে নাকি ধরে নিয়েছিলেন যে আমি সন্ধ্যার ট্রেনে হঠাৎ কোনো কাজে হয়তো চাটগাঁয়ে চলে গিয়েছি। পাণ্ডা ঠাকুরের বাড়িতে অনেকে একসঙ্গে আমায় ঘিরে নানা প্রশ্ন করতে লাগলেন। আমি কোথায় ছিলাম, রাত্রি কোথায় কাটালাম ইত্যাদি। আমি রাত্রের ঘটনা বলতে ওরা সবাই মিলে যারা আমায় সঙ্গে করে নিয়ে গিয়েছিল তাদের দোষ দিতে লাগলো। না জানিয়ে তাদের এরকম নিয়ে যাওয়া উচিত হয়নি পাহাড়ের ওপরে। আমি বললাম, কেন বাঘ? পাণ্ডা ঠাকুর বলল, সে কথা কিন্তু ঠিক, বাঘের ভয় বিলক্ষণ আছে ওখানে। আপনি যে সন্ধ্যার সময় ওই ঝর্ণার ধারে গিয়ে বসে থাকবেন তা আমি কি করে জানবো? আমি ভেবেছি আপনি স্টেশনে বেড়াতে যান সন্ধ্যাবেলা ট্রেন দেখবার জন্যে। পাণ্ডা ঠাকুরের স্ত্রী আমায় বললেন এরপরে, আমি আপনার জন্যে ভাত রেঁধে কত রাত পর্যন্ত বসে রইলাম, শেষে রাতে ঘুমোতে পারিনি আপনার কি হলো ভেবে। এতগুলি নিরীহ লোক আশঙ্কা ও উদ্বেগের মধ্যে রাত কাটিয়েছে আমার জন্যে, এবং আমি এজন্যে মূলত দায়ী। এতে আমি যথেষ্ট লজ্জিত হলাম। সেদিন দুপুরের ট্রেনে আমি পরের স্টেশনে নেমে বারিয়াডাল রওনা দেই। শুধু বারিয়াডাল নয়, পায়ে হেঁটে এই সময় আমি চন্দ্রনাথ পর্বত শ্রেণীর অনেক অংশ দেখে বেরিয়েছিলাম। বারিয়াডাল একটা গিরিরত্ন। পাহাড় শ্রেণীর যেখানটাতে নিচু খাঁজ, সেখান দিয়ে একটা রাস্তা পাহাড় টপকে ওপারে নেমে গিয়েছে। বারিয়াডাল অঞ্চলে কয়েকটি বড় বড় ঝর্ণা ও সহস্রধারা নামে জলপ্রপাত আছে। আমি সহস্রধারা দেখবার সুযোগ পাইনি, কিন্তু শৈলশ্রেণীর অনেক অংশে প্রায় 3 দিন ধরে ঘুরেছিলাম। একটা কথা আমার মনে হয়েছে এই শৈলমালা ও অরণ্যের সম্বন্ধে। বাংলাদেশের মধ্যে এমন পাহাড় ও বনের শোভা আর কোথাও নেই। এই বনের প্রকৃতি যে রূপ, আসাম ছাড়া ভারতের কুত্রাপি এ ধরনের বন দেখা যায় না। বারিয়াডাল পার হয়ে পাহাড়ের পূর্বে শানুতে এসে বনের শোভা আরও চমৎকার লাগলো। এত বড় বড় ঝোপ আর বড় বড় লতা চন্দ্রনাথ তীর্থ যেদিকে সেখানে নেই। এদিকে খুব বড় বড় গাছ যেমন দেখছি, আমার মনে হয় আরাকান ইয়োমার জঙ্গলেও অত বড় বড় গাছ নেই। গাছের গুঁড়িগুলি সোজা উঠেছে অনেক দূর, যেন কলের চিমনির মতো। একটা গাছের কথা আমার মনে আছে, শিমুল গাছের গুঁড়ির মতো 3 দিকে 3টি বড় বড় খাঁজ। এক একটা খাঁজের মধ্যে এতটা জায়গা যে সেখানে এক একটা ছোটোখাটো পরিবারের রান্নাঘর হতে পারে। এই জাতীয় গাছ চন্দ্রনাথ পর্বত ছাড়া অন্য কোথাও দেখিনি, বা এখানে যত অপরিচিত শ্রেণীর গাছ দেখেছি এমনটি বাংলাদেশের আর কোথাও দেখেছি বলে মনে হয় না। এবার একটি বিউটি স্পটের কথা বলি। স্থানটি আমার আবিষ্কার, এর বিবরণ কারো মুখে আমি শুনিনি বা কেউ কোথাও লেখেনি। বারিয়াডাল ছাড়িয়ে 7 মাইল উত্তর পূর্ব দিকে পাহাড়ের তলায় তলায় গেলে আওরঙ্গজেবপুর বলে একটা গ্রাম পড়ে। গ্রামটিতে মুসলমানের বাস, হিন্দু আদৌ নেই। আমি যে জায়গাটির কথা বলছি আওরঙ্গজেবপুর থেকে সেটা 2.5 মাইল কি 3 মাইল দূরে, দুটি পাহাড়ের মধ্যে। আওরঙ্গজেবপুরের মুসলমান গৃহস্থদের অতিথি বৎসলতা আমাকে মুগ্ধ করেছিল। আজকালকার উগ্র সাম্প্রদায়িকতার যুগে 14-15 বৎসর পূর্বেকার সে কথা ভেবে আমার কষ্ট হয়। এই গ্রামটির পথের ওপর একটা গাছতলায় দুপুরে বসে বিশ্রাম করছিলাম। সারা সকাল লেগে গিয়েছিল বারিয়াডাল থেকে এত দূর আসতে। বন জঙ্গল অঞ্চল,
কোথাও খাবারের দোকান নেই, কিছু পাওয়াও যায় না। সকাল থেকে কিছু খাইনি। কাছেই গ্রাম দেখে সেখানে ঢুকলাম মুড়ি বা চিড়ের সন্ধানে। প্রথমেই একটি লুঙ্গি পরা প্রৌঢ় মুসলমান গৃহস্থের সঙ্গে দেখা। তার ভাষা উৎকট দেহাতি চাট গেঁয়ে। আমার কথার উত্তরে প্রথমেই সে কপালে হাত ঠেকিয়ে আমায় সেলাম করলো। তারপর বলল, বাবু কোথা থেকে আসছেন? তার ভদ্রতা আমায় যেন লজ্জা দিল। সে আমায় শিষ্ট নমস্কার জ্ঞাপন করলো। আমি তো করলাম না। গ্রাম্য লোক শিষ্টাচারে আমাকে হারিয়ে দিল। আমার পরিচয় শুনে সে আমায় তার বাড়ি নিয়ে গেল। তাদের প্রকাণ্ড মুলি বাঁশের ছাউনি, বড় আটচালা ঘর। দাওয়াতে নিয়ে গিয়ে পাটি পেতে বসালো। গ্রামের আরও 4-5 জন মাতব্বর লোক এসে আমায় ঘিরে প্রশ্ন করতে লাগলো। আর কি সব সরল প্রশ্ন। বাবু এদিকে কেন আসছেন? জঙ্গল কিনবেন নাকি? না, বেড়াতে এসেছি তোমাদের দেশে। তা বাবু, আপনাদের কলকাতা তো খুব বড় শহর, এখানে কি দেখবারই বা আছে আপনাদের উপযুক্ত? কলকাতা দেখা আছে নাকি? 2 জন লুঙ্গি পরা লোক পেছন দিকে বসেছিল। তাদের দেখিয়ে একজন বলল, ওরা বাবু সব জায়গায় গিয়েছে, বোম্বে, বিলেত, জাপান। আমি তো অবাক, বললাম এরা কি করে গেল? তখন পেছনের লোক দুটি বলল, বাবু আমরা জাহাজে কাজ করি, আমাদের এই গাঁয়ের 12 আনা লোক জাহাজ আর স্টিমারের খালাসি। আমরা এখন ছুটিতে আছি, 3 মাস বাড়ি থাকবো, তারপর আবার কলকাতায় গিয়ে জাহাজে উঠব। ওদের সঙ্গে বসে অনেক কথা হলো। সত্যি দেখলাম অনেক দেশ বেরিয়েছে ওরা। রেঙ্গুন, সিঙ্গাপুর, কলম্বো, জাপান, এমনকি লন্ডনের কথা পর্যন্ত ওদের মুখে শোনা গেল। খানিকটা গল্প গুজবের পরে ওরা বলল, বাবু এবেলার খাওয়া দাওয়া? অমনি কিছু মুড়ি বা চিড়ে কিনে। সে কি কথা, তা হবে না, ভাত না খেয়ে যেতে পারবেন না। হাঁড়ি, কাঠ, চাল, ডাল সব দেব। আমাদের গ্রামে এখন আপনি 2 দিন থাকুন না, একখানা ঘর দিচ্ছি আপনাকে। আমার কোনো আপত্তি ওরা শুনল না। রান্নার জোগাড় ওরা করে দিল। আবার এমন ভদ্রতা। আমি বললাম রান্না করবার আমার দরকার নেই, ওদের রান্না খেতে আমার আপত্তি নেই। তা ওরা শুনল না। আমি হিন্দু ব্রাহ্মণ, কেন তারা আমার সামাজিক প্রথায় ও আচারে একদিনের জন্য হস্তক্ষেপ করবে? ওরা রেঁধে দেবে না, আমাকেই রান্না করতে হবে। আওরঙ্গজেবপুর হতে বের হয়ে আমি যদৃচ্ছাক্রমে পাহাড়ের ধারে বেড়াতে বেড়াতে হঠাৎ সেই অপূর্ব স্থানটিতে এসে পড়লাম। একদিকে পাহাড়, একদিকে বন। পাহাড় থেকে বন নেমে এসেছে যেন সবুজ জলস্রোতের মতো, একটা অবিচ্ছিন্ন সবুজের প্রবাহের মতো, উচ্ছ্বসিত প্রাচুর্যের উল্লাসে নৃত্যশীল সাগরর্মীর মতো। তারই মধ্যে অনেকগুলি পত্রবিহীন অদ্ভুত ধরনের গাছ, তাদের ডালপালা নিয়ে দাঁড়িয়ে আছে কেমন যেন আলুথালু ছন্নছাড়া অবস্থায়, নটরাজ শিবের নৃত্যভঙ্গির মতো। একরকম লতা উঠেছে গাছপালার সর্বাঙ্গ বেয়ে, তাদের মগডাল পর্যন্ত সাদা সাদা ফুলে লতাগুলো ভর্তি। গাছের মাথা সেই সাদা ফুলে ছাওয়া। একদিকে একটা ক্ষীণস্রোতা পাহাড়ি ঝর্ণা সেই অপূর্ব বনভূমির মধ্যে দিয়ে বয়ে চলেছে, ছোট বড় শিলাখণ্ড বিছানো অগভীর পথে। তার দুধারে জলের ধারে ধারে ফুটে আছে রাঙা বন করবি। আমি কতক্ষণ সেখানে একটা পাথরের ওপর বসে রইলাম। একদৃষ্টে কতক্ষণ চেয়ে দেখেও যেন দেখবার পিপাসা মেটে না। গাছপালা, পুষ্পিত লতা, বনভূমি, দীর্ঘ শৈলমালা ও ক্ষুদ্র পাহাড়ি নদী, সব নিয়ে একটা অতি চমৎকার ছবি। এ ছবির কি একটা অস্ফুট রহস্যময় ভাষা আছে, খানিকটা বা বোঝা যায়, খানিকটা যায় না। বিকেলে বেশ ছায়া পড়ে এসেছে স্থানটিতে, কত রকমের পাখি ডাকছে, বনলতার ফুলের সুগন্ধ ঘুরঘুর করছে বাতাসে। এখানে হঠাৎ যদি কোনো বনদেবীকে আবির্ভূতা দেখতাম, তবে যেন তার মধ্যে বিস্ময়ের কিছু ছিল না। এখানে তো তারা নামতেই পারেন, লোকালয়ের বাইরে এই বিহগকুজিত নির্জন বন প্রান্তেই তো তাদের আসন। সন্ধ্যার পূর্বে সেখানে থেকে আবার আওরঙ্গজেবপুরে চলে এলাম। এরা থাকে যে গ্রামে, বাইরের খবর সেখানে যথেষ্ট পৌঁছায় অন্য অনেক গ্রামের চেয়ে, কারণ এই গ্রামের অধিকাংশ লোক বাইরে কাজ করে। জাহাজে, স্টিমারে চড়ে তারা অনেক দূরের সমুদ্রে পাড়ি জমিয়েছে বহুবার। শৈলপাদমূলের এই ক্ষুদ্র গ্রামখানিতে বসে তাদের মুখে জাপানের, লন্ডনের, সিংহলের অনেক গল্প শুনলাম। ওরা সে রাত্রে আমার জন্য একটা খাসি ছাগল মারল। যার বাড়ি ছিলাম সে তার অনেক প্রতিবেশী ও বন্ধুবান্ধবকে নিমন্ত্রণ করলো ওর বাড়িতে। আমাকে আলাদা করে রান্না করতে হলো। কিছুতেই ওরা ওদের রান্না আমায় খেতে দিতে রাজি হলো না। এদের মধ্যে জনৈক বৃদ্ধ খালাসি ছিল, তার নাম আব্দুল লতিফ ভূঁইয়া। আব্দুলের বয়স নাকি 91 বছর, অথচ তার চুল দাড়ি এখনও সব পাকেনি। দেখলে 55 কি 60 বলে মনে হয় তার বয়স।
সে আগে সমুদ্রগামী বড় বড় জাহাজে মাল্লার কাজ করেছে, এখন তার নাতি সমুদ্রে বের হয়। সে বাড়ি বসে চাষাবাদ দেখে। আমি তাকে বললাম, আব্দুল, তুমি বিলেত গিয়েছ? ও, বিলেতে তো ঘরবাড়ি ছিল। কোথায় থাকতে? সেলর্স হোম আছে আমাদের জন্যে, সেখানেই থাকতাম। কেমন জায়গা? ও, পরীর দেশ বাবু, মেয়ে মানুষ তো নয়, যেন সব পরী। মিশতে ওদের সঙ্গে? বাবু, ওসব দেশের তারা আপনি গায়ে এসে পড়ে, তাদের এড়িয়ে আসা যায় না। তারপর সে তার ডজনখানিক প্রণয় কাহিনী আমার কাছে বলে যেতে লাগলো। লোকটির অভিজ্ঞতা বড়ই অদ্ভুত। তার সঙ্গে একটি মেমের নাকি বিয়ে হয়। 2 বছর তাকে নিয়ে ও ইংল্যান্ডের কোনো একটা গ্রামে ছিল। গ্রামের নাম উইটেনহ্যাম। নামটা আব্দুল বেশ স্পষ্ট উচ্চারণ করেছিল, যদিও ইংরেজি কিছুই জানে না সে। আমি বললাম, তুমি তোমার স্ত্রীর সঙ্গে কি ভাষায় কথা বলতে? ভাঙা ভাঙা ইংরেজিতে বলতাম, আর হাত নেড়ে পা নেড়ে তাকে বুঝিয়ে দিতাম। কি করে চালাতে সে গায়ে? চাকরি করতে? না বাবু, জিনিসপত্র ফ্রি করে বেড়াতাম। মাঝে মাঝে আপেল বাগানে চাকরিও করেছি। উইটেনহ্যামে অনেক আপেল বাগান ছিল। বেশ জায়গা বাবু। তোমার স্ত্রী বেশ ভালো ছিলেন নিশ্চয়ই? ভালো মানুষ ছিল, আর খুব ছেলেপুলে ভালোবাসত। আমার যত্ন করত খুবই। আমায় বলতো, তোমার দেশে আমায় নিয়ে যাও, কি রকম দেশ দেখব। এনেছিলে নাকি? আনতাম হয়তো, কিন্তু বাবু সে 2 বছর পরে মরে গেল। আমার কিছু ভালো লাগলো না। সেখান থেকে বেরিয়ে একেবারে সোজা দেশে চলে এলাম। সে বাঁচলে উইটেনহ্যামেই বরাবর থাকতাম হয়তো। আপেলের বাগান করবার বড্ড শখ ছিল। আচ্ছা, এসব কতদিন আগের কথা হবে? 50-55 বছর আগেকার কথা বাবু। কি তারও আগেকার কথা? উইটেনহ্যামে একবার ধুমধাম হলো। গির্জায় গান বাজনা হলো। শুনলাম নাকি মহারানীর কত বছর বয়স হলো, সেই জন্যে ওরকম হচ্ছে। মহারানী তখন বেঁচে। কি ধুমধাম হলো পাড়া গায়ে। আব্দুল লোকটা ভিক্টোরিয়ান যুগের লোক। মহারানীর ডায়মন্ড জুবিলি দেখে এসেছে বিলেতে বসে, কিন্তু ওকে দেখে কে ভাববে সে কথা। আব্দুল এখন পাহাড়ের ধারের ধান খেতে ছোট্ট কুঁড়ের মধ্যে বসে পাহারা দেয় আর শীতল পাটি বনে। বয়স হলো এত, তবুও সে বসে থাকে না। আওরঙ্গজেবপুর গ্রামে সবাই মুসলমান। আমার বড় ভালো লেগেছিল ওদের। আমাকেও বড় পছন্দ করতো ওরা। যেদিন আসি অনেক গ্রাম ছেড়ে অনেক দূর পর্যন্ত এসে আমায় এগিয়ে দিয়ে গেল। পথ বেয়ে চলেছি। এবার দেখলাম পাহাড়ের নিচে মাঝে মাঝে অনেক গ্রাম পড়ে এ দিকটাতে। পাহাড়ি এসব গায়ের একটা বড় সম্পদ। পাহাড় যোগায় জ্বালানি কাঠ, ঝরা পাতা, ঝর্ণা যোগায় জল। তাছাড়া পাথর কুড়িয়ে এনে এরা ঘরবাড়ি দেওয়াল করেছে, রোয়াক করেছে। লম্বা টানা চন্দ্রনাথ পাহাড় শ্রেণীর দৃশ্য এখান থেকে দেখা যায় বড় সুন্দর। বনের শোভাও অদ্ভুত। মনে হয় এ একটা আলাদা জগৎ। যারা এ বনের কোলে গ্রামে বাস করে, এর বিচিত্র বৃক্ষলতার সমাবেশ, বনফুলের শোভা, পাখির ডাক, ঝর্ণার কলতানের মধ্যে যাদের শৈশব কেটেছে, তারা একটা বড় সৌন্দর্যময় অভিজ্ঞতাকে লাভ করেছে জীবনে। তবে মাঝে মাঝে বাঘ আসে, এ অভিযোগ সকল গ্রামেই শুনেছি। শীতকালের দিকে বেশি বের হয়। গরু ছাগল ভেড়া তো নেয়ই, মানুষ পেলেও ছাড়ে না। গ্রামের লোকেদের বিশ্বাস, সন্ধ্যার পরে পাহাড়ে ওঠানামা বা জঙ্গলে ঢোকা উচিত নয়। অপদেবতা আছে, আরও কত কি আছে। সন্ধ্যার পরে এরা প্রাণান্তেও পাহাড়ে যাবে না। এখানকার এক গ্রামে এক ব্রাহ্মণবাড়ি মেয়ের বিয়ের আমন্ত্রণ খেয়েছিলাম। স্থানটি ফেনী সাব ডিভিশনের অন্তর্গত। ধুম স্টেশন থেকে 15-16 মাইলের মধ্যে। এদের দেশে ভোজের পূর্বে ফল ও মিষ্টান্ন খেতে দেয়, তারপর আনে লুচি, তারপরে ভাত আর তরকারি। মেয়ের বিয়ের ভাত খাওয়ায়, মেয়ের বিয়েই ভাত খাওয়ায়, এ অন্য কোথাও দেখিনি। ধুম স্টেশনে এসে ট্রেনে চড়ে চলে এলাম আখাউড়া। একসময় এই অঞ্চল বঙ্গোপসাগরের কুক্ষিগত ছিল, তা বেশ স্পষ্ট বোঝা যায়। বিশাল সমতল ভূমি ক্রমশ নিচু হতে হতে সমুদ্রের জল ছুঁয়েছে। ধানের সময় মনে হয় সবুজের সমুদ্র গোটা দেশটা। আখাউড়া থেকে আগরতলা মাইল 5-6 দূরে। স্বাধীন ত্রিপুরার রাজধানী আগরতলা অনেকদিন ধরে দেখবার বড় শখ ছিল। আমি যে সময়ের কথা বলছি তখন মোটর বাস হয়নি। আখাউড়া থেকে ঘোড়ার গাড়িতে আগরতলা গিয়ে পৌঁছলাম বেলা প্রায় 10টার সময়। কোথায় গিয়ে উঠবো কিছু ঠিক ছিল না। গাড়িতে একজন বলেছিল, বিদেশি ভদ্রলোক গেলে মহারাজার অতিথিশালায় উঠতে পারে। আমার দেখবার ইচ্ছে হলো, সে ব্যাপারটি কী রকম একবার দেখতে হবে। শুনলাম মহারাজের দপ্তরের কোনো একজন কর্মচারীর সই করা চিঠি ভিন্ন রাজার অতিথিশালায় থাকতে পারা যায় না। আমি রাজদরবারের কাউকে চিনতাম না,
তবুও সাহস করে গেলাম এবং কেশরাম পোদ্দারের প্রদত্ত পরিচয়পত্র দেখিয়ে সেখান থেকে একখানা টিকিট জোগাড় করে রাজার অতিথিশালায় এসে উঠলাম। অতিথিশালায় অনেকগুলো ঘর, বুলি বাঁশে ছাওয়া বেশ বড় বাংলো, দুদিকে বড় বারান্দা, পেছন দিকে রান্নাঘর ও বাবুর্চিখানা। দুরকম থাকার কারণ অতিথিরা ইচ্ছামতো ভারতীয় খাদ্য ও সাহেবিখানা দুরকমই খেতে পারেন। প্রত্যেক ঘরে কলকাতার মেসের মতো ৩-৪টি খাট পাতা, তাতে শুধু গদি পাতা আছে। অতিথিরা নিজেদের বিছানা পেতে নেবেন। খাওয়া দাওয়ার ব্যবস্থা চমৎকার। সকালে চা বিস্কুট টোস্ট দেয়, দুপুরে ভাত, ৩-৪টি ব্যঞ্জন, মাছ মাংস ও পোয়াটাক দুধ, রাত্রে অতিথির ইচ্ছামতো ভাত বা রুটি। শীতকালে ব্যবহারের জন্যে গরম জল দেওয়ার ব্যবস্থা আছে। যে কজন চাকর বাকর আছে তারা সর্বদা তটস্থ, মুখের কথা বার করতে দেরি হয় না, তখনই কাজ করে দেবে। 3 দিন এখানে থাকবার ব্যবস্থা আছে স্টেটের খরচে। তারপর থাকতে হলে অনুমতিপত্রের মেয়াদ বাড়িয়ে আনতে হয় রাজদপ্তর থেকে। প্রকৃতপক্ষে অনেকে 7 দিন 8 দিন কি তারও বেশি থাকে। চাকর বাকরদের কিছু দিলে তারাই ওসব করে নিয়ে এসে দেবে। আমি গিয়ে দেখি অত বড় বাংলোতে একজন মাত্র সঙ্গী, আর কোনো অতিথি তখন নেই। জিজ্ঞেস করে জানলাম তিনি প্রায় মাসখানেকের বেশি আছেন রাজ অতিথি রূপে। ইনি অদ্ভুত ধরনের মানুষ, একাধারে ভবঘুরে দার্শনিক, কবি ও মাইনিং ইঞ্জিনিয়ার। অনেক দিন হয়ে গেলেও এই ভদ্রলোকের কথা আমার অতি স্পষ্ট মনে আছে। আমার বইগুলির 2-1টি চরিত্রের মূলেও ইনি প্রচ্ছন্নভাবে বর্তমান। পরে এর কথা আরও বলছি। আগরতলা ছোট্ট শহর, রাজপথে বেজায় ধুলো, ঘরবাড়িগুলোও দেখতে ভালো নয়। এ শহরের কথা বলবার মতো নয়। আমার ভালো লেগেছিল মহারাজার নতুন প্রাসাদ, ছোট্ট একটা চিড়িয়াখানার কয়েকটা বন্যজন্তু, কুঞ্জবন প্রাসাদ ও বড় একটা ফুলের বাগান। আর ভালো লেগেছিল সুলেখক ও সুপণ্ডিত কর্নেল মহিমচন্দ্র দেববর্মনকে। ইনি মহারাজের জ্ঞাতি, রাজদপ্তরে উচ্চ পদে প্রতিষ্ঠিত ছিলেন সে সময়ে। বৌদ্ধ দর্শন ও ইতিহাসে তার যথেষ্ট পড়াশোনা। অত্যন্ত অমায়িক ভদ্রলোক। যখন আমি তার বাড়ি দেখা করতে গিয়েছিলাম তার সঙ্গে, তখন আমি তরুণ বয়স্ক, তার বয়স ছিল 55 বছরের কাছাকাছি। কিন্তু আমার সঙ্গে সমবয়সী বন্ধুর মতো মিশেছিলেন। কত আগ্রহ করে তার বৌদ্ধ গ্রন্থের লাইব্রেরি দেখিয়েছিলেন, সে কথা আমার আজও মনে আছে। মহারাজার নতুন প্রাসাদের বড় ফটকে বন্দুকধারী গুর্খা বা কুকি পাহারাওয়ালা দাঁড়িয়ে। অনুমতি ভিন্ন কাউকে প্রাসাদ দেখতে দেওয়ার নিয়ম নেই। একদিন আমি নিঃসংকোচে ছড়ি ঘুরিয়ে সহজভাবে ফটকের মধ্যে ঢুকে গেলাম, যেন আমি নতুন লোক নই। মহারাজের প্রাসাদে যাতায়াত করা আমার নিত্যকর্ম। কুকি পাহারাওয়ালা চেয়ে চেয়ে দেখল, কিন্তু কিছু বলতে সাহস করল না। কেন যে সে কিছু বলল না তা আমি আজও জানি না। একাই প্রাসাদের মধ্যে ঢুকে পড়লাম, বিভিন্ন ঘর দেখে বেড়ালাম, কেউ কিছুই বলল না। একটা বড় হলঘরে অনেকগুলো বড় বড় বিলিতি ছবি। হলঘরটিতে সুন্দর সুন্দর কোচ কেদারা পাতা, সুদীর্ঘ ভিনিশিয়ান আয়না দেওয়ালে, সিল্কের কাজ করা পর্দা, ভেলভেটে মোড়া গদি, চমৎকার কার্পেট পাতা মেঝের ওপর। একটা ছোট্ট সুন্দরী খুকি ঘরটিতে বসে প্রাইভেট টিউটরের কাছে লেখাপড়া করছে। খুকিটি এত চমৎকার দেখতে। আমি প্রাইভেট টিউটরের সঙ্গে আলাপ করলাম। তার বাড়ি কুমিল্লা জেলায়, নামটা আমার মনে নেই। আমার সঙ্গে অতি অল্পক্ষণের মধ্যেই তার খুব ভাব হয়ে গেল। তিনি বললেন, আপনাকে দরবার ঘর দেখায়, চলুন। ওখানে সকলকে যেতে দেওয়া হয় না, ঘর বন্ধ থাকে। দাঁড়ান, চাবিটা আনিয়ে নি। দরবার ঘরে ঢুকে তার ঐশ্বর্য ও জাঁকজমক দেখে মুগ্ধ হয়ে গেলাম। এক কোণে উঁচু বেদির ওপর হাতির দাঁতের সিংহাসন, সোনালি ব্রোকেডের কাজ করা লাল মখমলের গদি মোড়া। পাশে ধুলোবালি জমে নষ্ট হয় বলে সিংহাসনটি তুলো দিয়ে ঢাকা। 2টি প্রকাণ্ড হাতির দাঁত সিংহাসনের দুদিকে, দেওয়ালের গায়ে দাঁড় করানো। মাস্টারমশাই বললেন, হাতির দাঁত জোড়া স্বাধীন ত্রিপুরা রাজ্যের পার্বত্য অঞ্চল থেকে কোনো কুকি সামন্ত সর্দার রাজদরবারে নজর দিয়েছিল। কুকি সামন্তেরা কোথায় থাকে? পার্বত্য অঞ্চলে ওদের জায়গির, মহারাজ ওদের ফিউডাল চিফ। দরবারের সময়ে কুকি সামন্ত সর্দাররা তাদের জাতীয় পোশাক পরে যখন আসে, সে একটা দেখবার জিনিস। ওদের সঙ্গে তীর ধনুক নিয়ে কত অনুচর আসে, সে সময় থাকেন তো দেখতে পাবেন। কতজন সামন্ত আছে ঠিক বলতে পারবো না, তবে 15-20 জনের কম নয়। ওদের অঞ্চল ওরা নিজেদের ধরনে শাসন করে।
ওদের নিজেদের আইন ও রীতিনীতি সেখানে চলে। বিকেলে আমি কুঞ্জবন প্যালেসের দিকে বেড়াতে গেলাম। পথে এক জায়গায় একটা ছোট চিড়িয়াখানা আছে মহারাজের। তার মধ্যে একটি বন্যজন্তু আমার বড় ভালো লেগেছিল, বিড়াল শ্রেণীর। সেটা দেখতে কতকটা বিড়ালের মতো, কিন্তু বিড়ালের চেয়ে অনেক বড়। যতবার গায়ে লাঠি দিয়ে খোঁচা দেওয়া যায় ততবার সেটা দাঁত মুখ খিচিয়ে ফ্যাঁচ করে তেড়ে আসে। খাঁচার লোহার ডান্ডার গায়ে মারে এক থাবা। এ যেন তার বাঁধা নিয়ম। যতবার খোঁচা দেওয়া যাবে ততবার সেটা ঠিক ওই একই রকমভাবে ফ্যাঁচ করে তেড়ে আসবেই। তার ওই ব্যাপারটা দেখা শেষকালে আমার এমন ভালো লেগে গেল যে অতিথিশালা থেকে প্রায় আধ মাইল হেঁটে দুবেলা আমাকে চিড়িয়াখানা যেতে হতো, যে কদিন আগরতলা ছিলাম। কুঞ্জবন প্যালেস একটা অনুচ্চ পাহাড়ের ওপর অবস্থিত। পুরনো আমলের তৈরি বলেই দেখতে ঢের ভালো লাগলো, মার্টিন কোম্পানির তৈরি মহারাজের নতুন প্রাসাদের চেয়ে। কুঞ্জবন প্যালেসের একটা ঘরে অনেক প্রাচীন চিত্র, হাতির দাঁতের শিল্প, ত্রিপুরা রাজবংশের পূর্বপুরুষদের বড় বড় ছবি ইত্যাদি ঝুলছে। এসব খুঁটিনাটি করে দেখতে অনেক সময় চলে গেল। একটি হাতির দাঁতের ক্ষুদ্র নারী মূর্তি আমার কি ভালোই লেগেছিল। 4-5 ইঞ্চির বেশি বড় নয়, পুরনো হাতির দাঁত, হলদে হয়ে গিয়েছে। কি কমনীয়তা আর জীবন্ত লাবণ্য মূর্তিটি সারা গায়ে, বারবার চেয়ে দেখতে ইচ্ছে হয়। শুনলাম এক সময়ে এখানে হাতির দাঁতের জিনিসপত্রের ভালো শিল্পী ছিল। এই ক্ষুদ্র মূর্তিটি কোন অজ্ঞাত কারিগরের শিল্প প্রতিভার অবদান জানি নে, মন কিন্তু তার পায়ে আপনি শ্রদ্ধা নিবেদন করতে ব্যগ্র হয়ে পড়ে। প্রাসাদের ছাদ থেকে সূর্যাস্ত দেখে মনে হলো এমন একটা সূর্যাস্ত কতকাল দেখিনি। গোটা আকাশটা লাল হয়ে এলো, যেন পশ্চিম দিগন্তে লেগেছে আগুন। তারই ছোঁয়াচে রক্তশিখা। সারা আকাশে হালকা সাদা মেঘে আগুন ধরিয়েছে, প্রকাণ্ড আগুনের গ্লোবের মতো। সূর্যটা কুঞ্জবন প্রাসাদের পেছন দিককার ঢেউ খেলানো অনুচ্চ শৈলমালা ও সবুজ অরণ্যভূমির মধ্যে ডুবে যাচ্ছে। যতদূর চোখ যায় শুধু উঁচু নিচু পাহাড় আর উপত্যকা, উপত্যকা আর পাহাড়। ঘন বনানী মণ্ডিত রাঙা সরু পথটি বনের মধ্যে এঁকে বেঁকে পাহাড়ের ওপর একবার উঠে একবার নেমে কতদূর চলে গিয়ে ওদিকের দিগন্তে মিশে অদৃশ্য হয়েছে। একদিন আমি একা এই পথে অনেক দূর গিয়েছি, সেও বিকেলবেলা। কুঞ্জবন প্যালেসের চূড়া আর দেখা যায় না, চারপাশে শুধু বন আর পাহাড়। একজন টিপরাই লোক তীরধনুক হাতে সে পথে আসছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, এদিকে কি দেখবার আছে? গ্রাম্য টিপরাই জাতির কথা বোঝা ভীষণ শক্ত। সে কি বলল প্রথমটা ভালো বুঝতেই পারলাম না। তারপর মনে হলো সে বলছে, ওদিকে আর যাবেন না সন্ধ্যার সময়। কেন? বনহাতির ভয় এইসব বনে এই সময় আসে। তুমি কোথায় থাকো? ওদিকে আমাদের গ্রাম আছে, এই পাহাড়ের ওপারে। তীরধনুক হাতে কেন? তীরধনুক না নিয়ে আমরা বেরোই না। জঙ্গলের পথে নানা উৎপাত। আমাকে তোমাদের গ্রামে নিয়ে চলো, দেখব। এখন আর সময় নেই, সেখান থেকে ফিরতে রাত হয়ে যাবে। তুমি আমায় পৌঁছে দিও শহরে, বকশিশ দেব। লোকটা রাজি হলো না, তার অনেক কাজ আছে, সে যেতে পারবে না। অতিথিশালায় ফিরে দেখি আমার সঙ্গী টেবিলে আলো জেলে কি লেখাপড়া করছেন। এই ভদ্রলোকটিকে আমার কেমন যেন রহস্যময় বলে মনে হতো। কি কাজ করে, কি ভাবে, কি ওর জীবন, এসব জানতে আমার খুব আগ্রহ ছিল মনে মনে। কিন্তু কোনো কথা সেসব নিয়ে জিজ্ঞাসা করা ভদ্রতা সঙ্গত হবে না বলে তার নিজের সম্বন্ধে কোনো প্রশ্ন ইতিপূর্বে করিনি। আজ হঠাৎ কি জানি কেন বললাম, কি লিখছেন? ভদ্রলোক আমার দিকে চেয়ে হেসে বললেন, একটা রিপোর্ট লিখছি। কিসের রিপোর্ট? আমি পাহাড়ে পাহাড়ে বেরিয়ে দেখলাম ত্রিপুরার পাহাড় অঞ্চলে খনিজ সম্পদ যথেষ্ট আছে, কিন্তু এ নিয়ে কেউ কখনো মাথা ঘামায়নি। মহারাজের দৃষ্টি এদিকে আকৃষ্ট করবার চেষ্টা করছি। এমনকি আমার মনে হয় পেট্রোলিয়ামের সন্ধানও এখানে পাওয়া কঠিন হবে না। সেই সব সম্বন্ধে একটা রিপোর্ট লিখছি। বসুন, আপনাকে বুঝিয়ে দিচ্ছি এখানে পেট্রোলিয়ামের খনি থাকা অসম্ভব নয় কেন। তারপর ভদ্রলোক আমাকে স্বাধীন ত্রিপুরার পার্বত্য অঞ্চলের ভূতত্ত্ব বিস্তৃতভাবে বোঝাতে শুরু করলেন। অনেক কিছু বললেন, আমি কিছু বুঝলাম, বেশিরভাগই বুঝলাম না। কেমন করে পৃথিবীর স্তর দুমড়ে বেঁকে উৎসের সৃষ্টি করে, পেট্রোলিয়াম আর কয়লা একই পর্যায়ভুক্ত জিনিস, আরও সব কত কি। ভদ্রলোকের কথাবার্তা আমার বড় ভালো লাগলো। আমি তার বিষয়ে কখনো কোনো প্রশ্ন করিনি, কেবল পূর্বের প্রশ্নটি ছাড়া। তাকে দেখে আমার মনে হলো লোকটি বৈষয়িক নয়, অর্থোপার্জন এর ধাতে নেই।
পয়লা নম্বরের ভবঘুরে মানুষ। সে রাত্রে তার কথাবার্তা শুনে আমার সে ধারণা আরও দৃঢ় হলো। আমায় তিনি বড়লোক হবার অনেক রকম ফন্দি বাতলে দিলেন। সামান্য মাইনের চাকরি করে কোনো লাভ নেই। এইসব অঞ্চলে পাহাড়ে কয়লা আছে, পেট্রোলিয়াম আছে, সোনা আছে। জঙ্গলের কাঠ কেটে চালান দিতে পারলে 2 বছরে ফেঁপে ওঠা যায়। তিনি মহারাজকে ভজিয়ে সত্তর একটা মাইনিং সিন্ডিকেট গড়ে তুলবেন। এই আগরতলাতেই তার হেড অফিস হবে। কোনো বড় বিলিতি কোম্পানির সঙ্গে তিনি চিঠি চালাচালি করবেন এ নিয়ে, ইত্যাদি অনেক কথা। আমি বললাম, আপনি আর কতদিন আছেন এখানে? তা কি বলা যায়, কাজ শেষ না হলে তো যাচ্ছি নে। 1 মাসের কম নয়, 2 মাসও হতে পারে। কলকাতায় বুঝি থাকেন আপনি? সেখানে ছিলাম কিছুদিন, ঢাকাতেও ছিলাম, আরও অনেক জায়গায় ছিলাম। এখানকার কাজ সেরে রেঙ্গুন যাবার ইচ্ছে আছে। আপার বর্মা অঞ্চলে একবার ঘুরে প্রসপেক্টিং করব। যেতাম এতদিন, শুধু আমার এই শরীরের জন্যে। আপনার কি অসুখ? হজম হয় না যা খাই। তবুও তো আগরতলা এসে অনেক ভালো আছি। দেখেছেন তো কত লেবু খাই। সারাদিনে 15-20টা কাগজি লেবু না খেলে আমার শরীর ভালো থাকে না। আপনার দেশ বুঝি কলকাতায়? এ প্রশ্নটি করার উদ্দেশ্য ছিল তার বাড়ি ও আত্মীয় স্বজনের সম্বন্ধে কিছু জানা যায় কিনা, কিন্তু তিনি আমার অযথা কৌতূহলকে তেমন প্রশ্রয় দিলেন না বলেই মনে হলো। অন্য কথা পারলেন, আবার সেই ভূতত্ত্ব সংক্রান্ত তথ্য। ধীরভাবে কিছুক্ষণ তার বক্তৃতা শুনবার পরে গেস্ট হাউসের ভৃত্য নৈশ আহারের জন্যে ডাক দিয়ে আমায় সে যাত্রা উদ্ধার করল। খেতে গেলে চাকর আমায় বলল, বাবু, আপনি সাহেবের খবর কি জিজ্ঞেস করছিলেন? উনি এখানে অনেক দিন আছেন। আমরা ওর টিকিট বদলে আনি অফিস থেকে। 3 দিন থাকবার পরে টিকিট না বদলালে এখানে থাকতে দেবার নিয়ম নেই। একটা কথা বলছি বাবু, উনি এতদিন আছেন, কখনো কোনো চিঠি আসেনি ওর নামে। কেউ নেই বাবু, থাকলে আর চিঠি দেয় না। আমি ধমক দিয়ে চাকরটাকে চুপ করালাম। তার অত কথার দরকার কি? একদিন দেখি ভদ্রলোক গ্যাটের ফাউস্টের ইংরেজি অনুবাদ পড়ছেন। আমায় ডেকে 2-1 জায়গা শোনালেন। গ্যাটের সম্পর্কে অনেক কথা বললেন। বাইরন যখন যুবক, গ্যাটে তখন বৃদ্ধ। বাইরনের মতো সুশ্রী তরুণ কবিও প্রেমিক গ্যাটের মনে কি রেখাপাত করেছিলেন, প্রধানত সেই সম্বন্ধে অনেক কথা বললেন। এই বইখানা তার অত্যন্ত প্রিয়, বহুবার পড়েছেন, সর্বদা সঙ্গে রাখেন। আমি তার টেবিলে ফাউস্টখানা পড়ে থাকতে দেখলাম বিকেলেও। তখন তিনি বেরিয়ে গিয়েছেন। বই দেখে মনে হয় ভদ্রলোকের অবস্থা ভালো নয়। বইয়ের পাতাগুলো ময়লা, বাঁধনি আলগা। এত প্রিয় বই অথচ এমন অযত্নে রেখেছেন কেন? হাতে পয়সা থাকলে কি আর বই বাঁধাতেন না? বড় দরের কবিকে ভালোবাসে এমন লোক 2 জন দেখলাম আমার ভ্রমণের মধ্যে। বরিশালের সেই শেক্সপিয়ারের ভক্ত ভদ্রলোক আর ইনি। কিন্তু 2 জনের মধ্যে একটা বড় তফাৎ রয়েছে। বরিশালের সে ভদ্রলোকের অবস্থা সচ্ছল, এমনকি তাকে ছোটোখাটো জমিদার বলা চলে। কিন্তু ইনি একেবারে নিঃসম্বল। অথচ কি অদ্ভুত কাব্যপ্রিয়তা! যত রাত্রেই ফিরতেন তাকে দেখতাম ফাউস্টের কয়েকখানা পাতা না পড়ে কিছুতেই ঘুমোতেন না। আমি যেদিন কুঞ্জবন প্যালেস দেখতে গেলাম দ্বিতীয়বার, সেদিন সকালবেলা ধোপা তাগাদা করতে এসে ভদ্রলোককে অনেক কড়া কথা শুনিয়ে গেল। আমার বড় কষ্ট হলো। হিন্দুস্থানি ধোপা, সে গেস্ট হাউসের অনেক বাবু সাহেবের কাপড় কেচেছে, এমন তাগাদা কাউকে কখনো করতে হয়নি। আজ 7-8 দিন হাঁটাহাঁটি করছে, আর সে কতদিন হাঁটবে? আমার ইচ্ছে হলো ভদ্রলোককে বলি, যদি তার কাছে না থাকে আমার কাছ থেকে কিছু না হয় নিতে, কিন্তু তাতে যদি তিনি কিছু মনে করেন। আগরতলায় আমার থাকবার দিন ফুরিয়ে এলো। কর্নেল মহিমচন্দ্র দেববর্মন মহাশয়ের 2টি তরুণ আত্মীয় যুবকের সঙ্গে আমার খুব আলাপ হয়ে গিয়েছিল। এদের যুবক না বলে বালক বলাই সঙ্গত। কারো বয়স 17-র বেশি নয়। ওরা রোজ গেস্ট হাউসে আসতো। গল্পগুজব করে চলে যাবার সময় আমায় টেনে নিয়ে যেত তাদের সঙ্গে। একদিন ওরা বলল, চলুন পিকনিক করা যাক শহরের বাইরে কোথাও। আমি বললাম, পাহাড়ের দিকে যাওয়া যাক। আমার গেস্ট হাউসের সঙ্গীটি তখন ছিলেন না। রাত্রে তার কাছে প্রস্তাব করতেই তিনি তখনই রাজি হয়ে গেলেন। বললেন, আমায় কি দিতে হবে? আমরা হিসেব করে দেখেছিলাম, জন পিছু 1 টাকা করে দিলেই চমৎকার পিকনিক হয়ে যায়। সস্তার দেশ, তাছাড়া সাদাসিধা সাধারণ জিনিসপত্র ছাড়া পাওয়াই যায় না তখন। ওকে সে কথা বললাম। উনি তখন বললেন, তাহলে টাকাটা আমার কাছ থেকে নিয়ে নেবেন সকালবেলা। আমার ইচ্ছে ছিল না টাকার কথা তোলবার, উনিই তুললেন। কাজেই আমায় বলতে হলো। রাত্রে শুয়ে কেবলই মনে হতে লাগলো, উনি এখন 1 টাকা পাবেন কোথায়?
বলে ভালো করিনি, কিন্তু টাকা নিতে না চাইলে ভদ্রলোকের আত্মসম্মানে আঘাত দেওয়া হয়, সুতরাং টাকা দিতে চাইলে নিশ্চয়ই নেব। ভোরে উঠে দেখি আমার সঙ্গী কোথায় বেরিয়েছেন, আর আসেন না। 8টার সময় আমাদের রওনা হবার কথা। ছেলে দুটি আমায় ডাকতে এসে বসে রইল। 10টা বাজে, তখনও দেখা নেই তার। প্রায় 10:30টার সময় তিনি এলেন। আমাদের দেখে যেন কেমন হয়ে গেলেন। আমরা বললাম, আপনার জন্যই বসে আছি, চলুন, বেলা হয়ে গেল। ভদ্রলোক আমতা আমতা করে বললেন, হ্যাঁ, এই একটু কাজে বেরিয়েছিলাম, তা এইবার। খানিক পরে আমায় আড়ালে ডেকে নিয়ে গিয়ে বললেন, আমার তো যাওয়া হবে না বিভূতিবাবু, আমার একটু কাজ আছে আজ। আমি বললাম, তা কখনো হয়, আপনাকে যেতেই হবে, আপনার জন্যে আমরা বসে আছি দেখুন কতক্ষণ থেকে। তিনি কিছুতেই যেতে চাইলেন না। তার মুখ দেখে যেন বিষণ্ণ ও নিরুৎসাহ বলে মনে হলো। আমার তখন কিছু মনে হয়নি, কিন্তু তারপরে আমার এ ধারণা হয়েছিল যে ওর যাবার ইচ্ছা থাকা সত্ত্বেও চাঁদার একটি টাকা জোগাড় করতে না পেরে যাওয়া বন্ধ করেছিলেন। হয়তোবা সকালে টাকার চেষ্টাতেই বেরিয়ে থাকবেন। আমি বিশেষ নিরুৎসাহ হয়ে পড়লাম ভদ্রলোক না যাওয়াতে, কিন্তু কি করি, কোনো উপায় ছিল না। কুঞ্জবন প্যালেস ছাড়িয়ে আরও প্রায় 2 মাইল পেছনে একটা ভাঙা বাড়ি আছে কাদের। সেখানে চারিদিকে ঘন বন, পাহাড়ি ঝর্ণা, মুলি বাঁশের ঝাড়, বাঁশবনের আড়ালে টিপরাইদের ক্ষুদ্র গ্রাম। চমৎকার নিরিবিলি জায়গা। একটা টিলার মাথায় সেই ভাঙা বাড়িটা। নিচে বাঁশবনের ছায়ায় ঝর্ণার ধারে রান্নাবান্না করলাম, গান গাইলাম, কবিতা আবৃত্তি করলাম, কাঠ কুড়িয়ে আনলাম রান্নার জন্যে, জল তুললাম। গ্রাম থেকে টিপরাইদের ছোট ছোট ছেলেমেয়েরা দূরে দাঁড়িয়ে গম্ভীর মুখে আমাদের কাণ্ড দেখতে লাগলো। বেলা যখন প্রায় 3টে বাজে, তখন হঠাৎ বিভূতিবাবু, বিভূতিবাবু বলে কে যেন ডাকছে, দূর থেকে শুনতে পেলাম। আমরা সবাই উৎকণ্ঠ হয়ে রইলাম। বাঁশবাগানের ওপারের পথে টিলার পাশে দূর থেকে কে যেন ডাকছে ঠিকই। আমরা প্রত্যুত্তরে খুব জোরে হাঁক দিলাম, এই যে এখানে। আমাদের একজন রাস্তার দিকে ছুটে গেল। অল্পক্ষণ পরেই দেখি আমার গেস্ট হাউসের বন্ধুটি লম্বা লম্বা পা ফেলে বাঁশবন ভেঙে হাসি মুখে আমাদের দিকেই আসছেন। এলাম আপনাদের কাছে, না এসে কি পারি, কাজটা শেষ হয়ে গেল, তাই বলি যাই। তারপর কত দূর হলো। অপ্রত্যাশিতভাবে তাকে পেয়ে আমরা তো অত্যন্ত খুশি। আমার সত্যিই মন খারাপ হয়ে গিয়েছিল ভদ্রলোক না আসাতে। তিনি বললেন, এসব জায়গা আমার পরিচিত, পায়ে হেঁটে কতবার এসেছি। আপনারা যখন বললেন কুঞ্জবন প্যালেসের উত্তরের পাহাড়ে যাবেন, তখনই ভেবেছি এই জায়গা। একটু চা খাওয়ান তো আগে। হাঁপিয়ে গিয়েছি। আমরা তাকে পেয়ে যেমন খুশি, তিনিও আমাদের পেয়ে তেমনই খুশি। একটু পরে আমরা সবাই মিলে গান আরম্ভ করলাম। তার মধ্যে 2 জন রান্না করতে লাগলো। আমার সঙ্গীটি তার বয়স ভুলে আমাদের সঙ্গে গানে আমোদে এমন করে যোগ দিলেন, সেদিন বুঝলাম তার মনের তারুণ্য, যা জীবনের আর্থিক অসাফল্যে বিন্দুমাত্র ম্লান হয়নি। সেদিন রাত্রে ফিরে এসে তার জীবন সম্বন্ধে কিছু কিছু আমায় বললেন। শুনে আমার পূর্বের অনুমান আরও দৃঢ় হলো। লোকটি 1 নম্বরের ভবঘুরেও বটে, স্বপ্নালুও বটে। তখন আমার অটোগ্রাফ নেবার বাতিক ছিল। বললাম তাকে আমার অটোগ্রাফের খাতায় কিছু লিখে দিতে। আজও আমার কাছে তার লেখা আছে। নামটি প্রকাশ করবার অনুমতি তার কাছ থেকে আমি নেইনি, কাজেই নাম এখানে দিলাম না। তবে আমার মনে হয় যে প্রকাশ করলেও কোনো ক্ষতিবৃদ্ধি ছিল না। আজকাল কেউ তার নাম জানে না।